ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আমার আজকের ভিডিওটি হতে চলেছে আমার অযোধ্যা ট্যুরের ভিডিও। তো চলুন, আজকে আমি যাচ্ছি অযোধ্যা, আপনারাও থাকুন আমার সঙ্গে। তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো মানে আমার বেনারস ট্যুর এবং আমার মহাকুম্ভ পূর্ণ স্নান যাত্রার ভিডিওগুলো দেখেছেন, তারা প্রত্যেকেই জানেন যে আমার এই 3টে ট্যুর একসঙ্গেই ছিল। তো আমরা মহাকুম্ভ স্নান করার পর ওখান থেকে বেরিয়ে মানে প্রয়াগ থেকে বেরিয়ে আমরা রওনা দিয়েছিলাম অযোধ্যার দিকে। তো ওই দিন প্রয়াগ থেকে আমরা ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা অযোধ্যার দিকে এগিয়েছিলাম, কিন্তু মাঝ রাস্তায় দুর্ভাগ্যবশত পুনরায় সেই বেনারস যাওয়ার মতো আমাদেরকে আবার জ্যামে পড়তে হয়েছিল। অযোধ্যা থেকে প্রায় 15-20 কিলোমিটার মতো দূরে আমরা মোটামুটি জ্যামে পড়েছিলাম। তো প্রচুর জ্যাম ছিল, সামনে বাস, ট্রাক, ছোট ছোট প্রাইভেট কার, আরও অন্যান্য অনেক গাড়ি ছিল, সবাই রাস্তায় দাঁড়িয়েছিল। তো কিছু করার নেই, কারণ ওই সময়টা প্রচণ্ড ভিড় ছিল। তো সেই জন্য জ্যামে রাতটা কাটাতে হয়েছিল সেদিন। আর এই যে রাস্তার ধারে দেখুন দেওয়ালে কিছু ছবি চিত্র আপনারা দেখতে পাবেন, যেটা অযোধ্যায় ঢোকার মুখ থেকে পুরো অযোধ্যা ঘোরা পর্যন্ত আমি কিন্তু পুরোটাতেই দেখেছিলাম। দেওয়ালে বেশ সুন্দর করে ভগবান রামের, ভগবান শিব বা অন্যান্য ঠাকুর দেবতার বিভিন্ন ছবি আঁকা আছে, এবং অনেক কিছু ছবির মাধ্যমে কিন্তু অনেক কিছু বোঝানো আছে, যেগুলো অনেকে মানে দেখছে, এবং যার জন্য এখানে কিন্তু মানে এই জায়গাটা যে একটা পবিত্র জায়গা, একটা ধর্মস্থান, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। তো পরের দিন ওই ভোরবেলা আমরা অযোধ্যা পৌঁছে গিয়েছিলাম। তো ওখান থেকে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল রাম মন্দির। তো রাম মন্দির যাওয়ার জন্য প্রথমে আমরা যাব সরজু নদীর ঘাটে। ওখানে প্রথমে স্নান করব, স্নান টান করে নিয়ে তারপরে আমরা রওনা দেব রাম মন্দিরের উদ্দেশ্যে। আর আরেকটা জিনিস যেটা আমি একটু আগেই বলছিলাম, এখানে কিন্তু পুরো অযোধ্যাতে চারপাশে দেওয়ালে কিন্তু শুধু রামায়ণের কাহিনী পটচিত্রর মতো করে আঁকা হয়ে আছে, এবং প্রত্যেকটা জায়গাতেই শুধু রামায়ণের যে প্রত্যেকটা চরিত্র, সেই চরিত্রের ছবি আপনি দেখতে পাবেন, এবং রামায়ণের প্রত্যেকটা কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে ছবির মাধ্যমে। পুরো শহরটাই কিন্তু এইরকমভাবেই সাজানো। তো আমরা এই যে চলে এসেছি সরজু নদীর সামনে, আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা রেল ব্রিজ, এর তলা দিয়ে সরজু নদী বয়ে গেছে। তো এখানে অটো স্ট্যান্ড, মানে এখানে অটোটা দাঁড়াবে, ওই ততক্ষণ আর কি আমরা স্নান টান করে আসবো, ততক্ষণের জন্য অটোটা এখানে দাঁড়াবে। তো এই জায়গাটাতেই সবাই এসে আগে দাঁড়ায় আর সরজু নদীতে স্নান করতে যায়। তো আমাদের অটো কিন্তু এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তো সবাই যখন স্নান করতে গিয়েছে এই ফাঁকে আমি একটু গরম গরম সিঙ্গারা কিনে নিয়েছিলাম, কারণ আমার ভীষণ খিদে পেয়ে গিয়েছিল সেই সময়টা। সকালবেলায় আগের দিন রাত্রে সেরকম কিছু খাওয়া হয়নি, আর সকালবেলাটা এত খিদে পাচ্ছিল, তো সিঙ্গারাগুলো গরম ভাজা হচ্ছিলো, তো ওই জন্য কিনে নিয়ে এসেছিলাম খাবো বলে। আর আমি ওখানে অটোতে বসে বসেই সিঙ্গারাগুলো খাচ্ছিলাম, তার কারণ আমাদের অটোতে বাকি যারা ছিল আমাদের সঙ্গে, ওরা স্নান করতে গিয়েছিল, আর সেই সময় আমি একটু খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, অযোধ্যার সিঙ্গারা খাওয়ার এক্সপিরিয়েন্স একটা হলো। তো সিঙ্গারাগুলো কিন্তু খুব সুন্দর ছিল, খারাপ ছিল না। সাধারণত আমি সিঙ্গারা খেলে কি করি, সিঙ্গারার ভেতরের পুরটা খাই না, বাইরের ছালটাই খাই, কিন্তু ওই সিঙ্গারাটা এত সুন্দর ছিল যে আমি পুরো সিঙ্গারাটাই কিন্তু সেদিন খেয়েছিলাম। তো এইবার স্নান টান সেরে আমরা রওনা দিলাম রাম মন্দিরের উদ্দেশ্যে। যেখানে অটো দাঁড়িয়েছিল সেখান থেকে আমরা বেরিয়ে গেছি। এইবার হাঁটা পথে আমাদেরকে যেতে হবে, হাঁটা ছাড়া কিন্তু এখানে আর অন্য কোনো রাস্তা নেই, আপনাদেরকে পুরো রাস্তাটা হাঁটতেই হবে। আর একটা কথা বলে দিই, এই জার্নি কিন্তু এই সবে স্টার্ট হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু মন্দিরের কোনো নামনিশানা এখানে নেই। মন্দির বহু দূরে, আপনাকে এখনও পর্যন্ত 15 থেকে 16 কিলোমিটার হাঁটতে হবে। তো আমরা হাঁটা শুরু করেছি, আপনারাও থাকুন আমার সঙ্গে। আজকে 11 তারিখ, ঘড়িতে এখন বাজে ওই আপনার 10টা বাজতে যায়। আমরা এখন যাচ্ছি রাম মন্দিরের উদ্দেশ্যে। আমরা প্রথমে টোটো করে অনেকটা রাস্তায় এসে তারপরে একটা জায়গায় আমাদেরকে থামিয়ে দিয়েছে। এবার ওখান থেকে আমরা হেঁটে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। কারণ ফোনটা অনেক কষ্ট ভয়ে ধরে রেখেছি, কারণ এখানে প্রচুর হনুমান, যে কোনো মুহূর্তে ফোন নিয়ে পালিয়ে যেতে পারে। তো সেই কারণের জন্য ভয়ে ভয়ে ফোন ধরে আছি। বেশিক্ষণ ফোনটা ধরে রাখবো না, জাস্ট ক্লিপটুকু নেওয়ার জন্য ফোনটা খুলেছি। তো আমি যাচ্ছি রাম মন্দিরের উদ্দেশ্যে, আপনারাও থাকুন আমার সঙ্গে। তো
সাধারণত এই রাস্তায় অটো কিন্তু চলে আসে, কিন্তু ওই সময় যেহেতু কুম্ভ চলছিল ওই ভিড়ের জন্য ভেতরে অটো বা টোটো কিছুই যাচ্ছিল না। প্রচণ্ড ঠান্ডা এখানে, মানে সকাল থেকে যেমন প্রয়াগে ঠান্ডা ছিল তেমন এখানেও প্রচণ্ড ঠান্ডা। ওই জন্য এত কিছু চাপা দিয়ে আছি, একটু পরে যদি রোদটা বেড়ে যায় আর ঠান্ডাটা মোটামুটি একটু কমে যায় তখন হুডিটা খুলে দেবো। তো যথারীতি আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের সামনের দিকে দেখুন প্রচুর লোক যাচ্ছে, তার মধ্যে আমাদের বাসের লোকজনও অনেকে আছে যাদের সঙ্গে আমরা গিয়েছি। তো এখানে একটা জিনিস দেখলাম, তো সেটা হলো যে পুরনো দিনের কিছু বাড়ি, পুরনো দিন বলতে বেশ পুরনো, মানে আমি এটা বলছি না যে এটা সেই সত্য বা ত্রেতা যুগের বাড়ি, কিন্তু বেশ পুরনো দিনের কিছু বাড়ি ঘর এরা কিন্তু গুছিয়ে রেখেছে। অনেকটা ধ্বংস হয়ে গেছে, সেই ধ্বংসাবশেষগুলো কিন্তু গুছিয়ে রেখেছে। আর এই জিনিসগুলোর জন্যই কিন্তু এই জায়গাটা আরও বেশি করে ঐতিহাসিক হয়ে উঠেছে, বা আপনি বলতে পারেন ঐতিহাসিক লাগবে, আপনার মনে হবে যে হ্যাঁ হয়তো সেই সত্য যুগে পৌঁছে গেছি। তো যাই হোক, এরকম রাস্তাতে দেখলাম ছোট ছোট অনেকগুলো ঘরবাড়ি আছে। তো দেখতে দেখতে আমরা একটা জায়গায় চলে এসেছি যেখানে একটা প্যালেসের মতো তৈরি করা আছে। তো এই জায়গাটা ঠিক কী সেটা জানি না, তবে অনেকেই বলছিল যে এর ভেতরে দশরথ মহল আছে। তো আমরা এই জায়গাটায় ঢুকিনি, কারণ আমাদের উদ্দেশ্য ছিল রাম মন্দির যাওয়া, আর রাম মন্দিরের জন্য আপনারা তো দেখেইছেন প্রথম থেকে কী পরিমাণ ভিড়। তো আমরা চলে গিয়েছিলাম সোজা রাম মন্দিরের উদ্দেশ্যে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, জায়গাটা বেশ সুন্দর, অনেকেই ভিডিও করছিল, ছবিও তুলছিল। তো বেশিক্ষণ না অপেক্ষা করে আমরা চলে গিয়েছিলাম এবার রাম মন্দিরের উদ্দেশ্যে। তো আসল ভিড় বা আসল ক্রাউডটা কিন্তু এই জায়গা থেকে শুরু হচ্ছে। শুধু লোকটা দেখুন কিভাবে লোক আসছে, মানে সমুদ্রের জলের মতো লোক আসছে ওপাশ থেকে। আর এখানে আমি যেটা দেখলাম ম্যাক্সিমাম লোক কিন্তু বিহার থেকে এসছে, বিহার থেকে প্রচুর প্রচুর পরিমাণে লোক এসছে, মানে বিহার, পাটনা, গয়া ওই পাশ থেকে অনেক লোক এসেছে। তো মানে অ্যাকচুয়াল ভিড়টা এখান থেকে শুরু হচ্ছে, এর আগে পর্যন্ত এতটাও ভিড় বুঝতে পারিনি। আর এই জায়গাটা আসার পর আমার লিটারেলি ভয় লাগতে শুরু করেছিল, কারণ এত ভিড়, মানে মনে হচ্ছিল কিছুটা দূর গিয়ে মনে হয় হারিয়ে যাব না, তো এরমটা মনে হচ্ছিল। আর এই যে মাঝখানে লাইনটা গেছে দেখতে পাচ্ছেন, লাইনের এই পাশে আমরা আছি তো, আর ওই যে ওই পাশের লাইনটা ওটা সোজা গিয়ে একটা ইউটার্ন নিতে হবে, ওই ইউটার্নটা নিয়ে আরও সোজা যেতে হবে। কিন্তু এখনও ভাববেন না যে মন্দিরের সামনে এসে গেছি, মন্দির এখনও অনেক 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 দূর, এই তো সবে জার্নি স্টার্ট, এখনও চলুন আরও অনেক পথ হাঁটা বাকি আছে। তো আমরা এখানে একে অপরের ওড়না ধরে হাঁটছিলাম, তার কারণ হারিয়ে যাওয়ার ভয়টা প্রচুর পরিমাণে ছিল। আমার সামনে যে ছিল আমি তার ওড়না ধরেছিলাম, আমার পেছনে যে ছিল সে আমার ওড়না ধরেছিল, আমরা এইভাবেই যাচ্ছিলাম। কারণ এখানে একবার হারিয়ে গেলে খুঁজে পাওয়াটা কিন্তু খুবই মুশকিল, কারণ দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ভিড়। सभी प्रसाद बड़ों को निवेदन करते हैं कि आप सभी लोग श्री राम जन्मभूमि तथा हनुमान गढ़ी पर पहुँच करके दर्शन लाभ अर्जित करते हैं। जय श्री राम, जय जय श्री राम। সকালবেলাটা ঠান্ডা লাগলেও বেলার দিকে কিন্তু প্রচণ্ড রোদের তাপ বেড়ে গিয়েছিল, আর প্রচুর পরিমাণে গরম লাগছিল। আর তার মধ্যে যত সামনে এগোচ্ছি তত ভিড় বাড়ছে, ভিড়ের মধ্যে অস্বস্তিও আরও বাড়ছিল, কিন্তু কিছু করার নেই, কী করবো, এসে পড়েছি, এখন তো ব্যাকে ফিরেও যেতে পারবো না, তাই মন্দির তো দর্শন করে যেতেই হবে। তো আমরা
এখন সবার প্রথমে যাব হনুমানগড়ি। হনুমানগড়ি মানে এখানে হনুমানজির মন্দির। তো হনুমানজির দর্শন ছাড়া রাম মন্দিরের দর্শন কিন্তু বৃথা, তাই সবার প্রথম আমরা যাব হনুমান মন্দির, তারপর যাব আমরা রাম মন্দির। তো সেই দিন যেদিন আমরা গিয়েছিলাম সেদিন ছিল মঙ্গলবার, আর মঙ্গলবার হওয়ার কারণে আপনারা সবাই জানেন মঙ্গলবার আমরা হনুমানজির মন্দিরে এমনি পুজো দিয়ে থাকি। সেদিন হনুমানজির মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড, যে কারণের জন্য দুই দিকে, এদিকে হনুমানজির মন্দিরের লাইন আর ওদিকে রাম মন্দিরের লাইন, দুই দিকেই প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যার জন্য মানে সেদিন লোকের সমাগমটা আরও বেশি ছিল অন্যান্য দিনের তুলনায়। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, অস্বাভাবিক ভিড়, এত ভিড় দেখতে পাচ্ছেন, ভিড় কিরকম, এত ভিড় মানে হাঁটা মুশকিল হয়ে যাচ্ছে, এত ভিড়। তাও কি করা যাবে, এসছি যখন দেখে যেতে হবে। তো অনেকটা রাস্তা অতিক্রম করে এবং অনেকটা ভিড় পার করে প্রায় ঠেলাঠেলি করে আমরা পৌঁছে গেছি হনুমানজির মন্দিরের গেটের সামনে। তো আপনারা সামনে যে দেখতেই পাচ্ছেন সামনে সিঁড়িটা, এটা হচ্ছে হনুমানজির মন্দিরের এন্ট্রান্স। দেখুন ভিড়টা শুধু একবার দেখুন, সামনে সিঁড়ির ভিড় দেখুন, আর আমার পেছন দিকটা আমি দেখাচ্ছি, দাঁড়ান, এই দেখুন, দেখুন পেছনে শুধু ভিড় দেখুন, কি পরিমাণ মানুষ আসছে। মানে আমরা যে ওই দিন গিয়েছিলাম, মানে আমাদের হারিয়ে যাওয়ার চান্স কিন্তু প্রচুর পরিমাণে ছিল, কিন্তু যাই হোক ভগবানের ইচ্ছায় আমরা কেউ হারিয়ে যাইনি, ভালোভাবে হনুমানজির মন্দির আমরা দর্শন করে এসেছি ওখান থেকে। তো হনুমানজির মন্দির দর্শন করার পর আমরা ওখান থেকে বেরিয়ে আবার একটা আলাদা লাইন দিয়েছিলাম রাম মন্দির দর্শনের জন্য। তো ওখান থেকে বেরিয়ে আমরা এই যে দেখুন, এটা হচ্ছে রাম মন্দির দর্শনের লাইন, আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড়। তো ঠেলা ঠেলি করে মোটামুটি সারাদিন রোদে পুড়ে তেঁতে আমরা এখন অনেকটা রাস্তা চলে এসেছি। কিন্তু হ্যাঁ, এটা ভাববেন না যে মন্দিরের সামনে চলে এসেছি, মন্দির এখনও অনেক দূর, এখনও অনেকটা আমাদেরকে হাঁটতে হবে, তারপর আমরা মন্দির দেখতে পাবো। তো যাই হোক, অনেকটা রাস্তা চলে এসেছি, এখনও অনেকটা আছে, আশা করি এটাও পার করে যাব। তো সেই সময় আমার খুব আনন্দ হচ্ছিল, কারণ অনেকটা আমরা এসে গেছি, আর কিছুটা গেলেই মন্দির। আমার মুখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কতটা খুশি, বেশ ভালো লাগছিল, আমার কষ্ট হচ্ছিল কিন্তু কষ্টের মধ্যেও আনন্দ হচ্ছিল। ফাইনালি 4 থেকে 5 ঘন্টা হাঁটার পর ওই যে দেখতে পাচ্ছি রাম মন্দির, অবশেষে পৌঁছে গেছি। দেখা যাক, ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নয়, ততদূর আমি আপনাদের দেখাবো। তো ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে ঘেরা মতো উপরে ছাদ করা আছে, ওখান থেকে ভেতরে কিছুটা ঢুকে ওখানে মোবাইল আর ব্যাগপত্র জমা দেওয়ার জায়গা। তো এরা যারা ব্যাগ নিয়ে এসছে এরা ওখানে যাবে, ব্যাগ জমা দেবে। আর মোবাইল এইবারে দেখলাম জমা নিচ্ছে না, কারণ এই কোটি কোটি লোকের মোবাইল রাখার মতো লকার এদের কাছে নেই, তাই মোবাইলটা এবারে এরা ছেড়ে দিয়েছে, আর যার জন্য আমি ভিডিওটাও করতে পারছি। আমরা রাম মন্দিরের প্রায় অনেকটা কাছে চলে এসেছি, কিন্তু এখনও আসিনি, অনেকটা আরও যেতে হবে। তো এখানে শ্রী রামলাল্লা দর্শন মার্গ বলে একটা জায়গায় বোর্ডে লেখা আছে, তো ওই জায়গাটায় আমরা প্রায় পৌঁছে গিয়েছি। ওখান থেকে আরও এখনও 2-3 কিলোমিটার মতো আমাদেরকে হেঁটে যেতে হবে। এই যে এই জায়গাটার কথা বলছিলাম, এখান থেকে আরও ভেতরে 2-3 কিলোমিটার এখনও হাঁটতে হবে।
যেখানে আমরা সামান্য একটু হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে যায়, সেখানে আমরা 15-20 কিলোমিটারেরও বেশি প্রায় হেঁটে ফেলেছি। আর শুধু আমি বা আমার সঙ্গে যারা আছে তারা নয়, আশেপাশের লোকজনদের দেখুন, বৃদ্ধ থেকে বাচ্চা সবাই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। এটাই কিন্তু আসল ভক্তি, তাই না? আমরা যতই আধুনিক হয়ে যাই না কেন, ভগবানের প্রতি ভক্তি যে আমাদের কারোর মন থেকে এখনও উঠে যায়নি, এটা কিন্তু তারই প্রমাণ। তো হাজারো ঝড় ঝঞ্ঝা পার করে আমরা পৌঁছে গেছি ফাইনালি রাম মন্দিরের সামনে। তো এই হলো সেই ভগবান শ্রী রামলাল্লার মূর্তি, যেটা শালিগ্রাম শিলা দিয়ে বানানো হয়েছিল। এই মূর্তি দেখার জন্যই কিন্তু আজ আমাদের এত দূর হেঁটে আসা। তো রামলাল্লার দর্শন আমাদের খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আরেকটা কথা আপনাদের বলে রাখি, এই রাম মন্দির তৈরি হওয়ার পেছনে ইতিহাস আমরা সবাই জানি। এই জায়গায় কিন্তু একসময় বাবরি মসজিদ ছিল, এবং সেই বাবরি মসজিদ আর রাম মন্দির নিয়ে যে কী গণ্ডগোল চলছিল সেটা আমরা সবাই জানি, তাই আর কিছু বললাম না। শুধু এইটুকুই বলবো যে খনন কার্যের সময় এখানে কিন্তু রাজবাড়ির ধ্বংসাবশেষ অনেক কিছু পাওয়া গেছে। তো সেই জন্য এই জায়গাটা আমাদের দশরথ পুত্র শ্রী রামচন্দ্র ভগবানের বাড়ি। রাম মন্দির দেখা আমাদের কমপ্লিট। আমরা সকালবেলা যেখান থেকে হাঁটা শুরু করেছিলাম সেইখানে আবার ফিরে যাচ্ছি, কারণ আমাদের অটো ওখানেই আছে। ওখানে আমরা জুতো ব্যাগ সব খুলে রেখে দিয়েছিলাম। তো সেই সকালে 10টা থেকে হাঁটা শুরু করেছিলাম, এখন ঘড়িতে বাজে 2:15। মানে এতক্ষণ শুধু হেঁটেই গেলাম। প্রচুর হাঁটা হয়েছে, দর্শন যতটা ভালো হয়েছে তার থেকেও অনেক বেশি হাঁটা হয়েছে। মানে এতটা কষ্ট হচ্ছে, মানে কি কষ্ট হচ্ছে সে বলে বোঝানো সম্ভব নয়। মানে পায়ের অবস্থা খুব খারাপ, আমি পরে ভিডিও করে হয়তো দেখাতে পারি, দেখবেন আপনারা। পা ফুলে গেছে, মানে পা চলছে না, শুধু ভগবানের নাম নিয়ে জোর করে, মানে শুধু ঠাকুরকে ডেকে ডেকে জোর করে যাওয়া। যাই হোক, তো আমাদের এই ট্রিপ কুম্ভ 2025-এর ট্রিপ প্রায় শেষের দিকে। আর একটা জায়গা যাওয়ার আছে, সেটা কতদূর হবে এখন সেটা রাস্তার উপর ডিপেন্ড করছে। রাস্তা তো সবসময় জ্যাম পাওয়া যায়, তো যদি জ্যাম না থাকে যাওয়া হবে। তো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ। অযোধ্যা ট্যুর খুব ভালো হলো, অযোধ্যা রাম মন্দির খুব ভালোভাবে দেখলাম। এর পরের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, মানে যেখানে যাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তখন আমার সঙ্গে থাকবো। তো রাম মন্দির দর্শন আমাদের খুব ভালোভাবে হয়ে গেছে, এবং এরপর আমরা এখান থেকে অটো ধরে নিয়েছি। যেখানে আমরা সকালবেলায় অটো থেকে নেমেছিলাম, সেখান থেকে আবার অটো ধরে এখন আমরা চলে যাব বাস স্ট্যান্ডের দিকে, মানে যেখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে সেখানে আমরা চলে যাব। তো আমাদের আজকের এই রাম মন্দির দর্শন আমার সারা জীবন মনে থাকবে, কারণ আমরা খুব কষ্ট করে, অনেক যুদ্ধ করে এই রাম মন্দির দর্শন করেছি। অনেকে তো দর্শন করতে পারেও নি, ঘুরে গেছে। সৌভাগ্যবশত আমাদের ঘুরে যেতে হয়নি, আমরা ভালোভাবে দর্শন করেছি। আর আপনারা সবাই জানেন যে আমরা আগের দিন কুম্ভ গিয়েছিলাম, কুম্ভতে প্রচুর হাঁটা হয়েছে, তারপরে আবার পরের দিন বেনারসে এত হাঁটা। তো যাই হোক, ভগবানের কৃপায় সবার শরীর সুস্থ আছে, ভালো আছে, সবাই ভালোভাবে আমরা দর্শন করে নিয়েছি। আর এরপর শুধু আমার এটুকুই বলার, তোমার ধার্মিক ও ঐতিহাসিক মহিমার মায়ায় এইভাবেই সবাইকে জড়িয়ে রেখো। বিদায় রাম জন্মভূমি অযোধ্যা। খুব ভালো থেকো তুমি। তোমার সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।